হ্যালো বন্ধুরা, সিরিডি করা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে এক্সপ্লেন করব 2024-এ মুক্তি পাওয়া তেলেগু মুভি মহারাজা। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। আর একটা কথা জানিয়ে রাখি, এই মুভিটির এন্ডিং আপনাকে রীতিমতো শক্ট করে দেবে। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা বিজয় সেতুপতিকে দেখি। মুভিতে বিজয় সেতুপতির নাম হলো মহারাজা। সে একটা সেলুনে কাজ করত। মহারাজা সেলুনে গিয়ে তার মালিককে বলে তার কিছুদিনের ছুটি প্রয়োজন। সে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে যাবে, আর তার মালিকও তাকে ছুটি দিয়ে দেয়। তারপর মহারাজা একটা খেলনার দোকানে যায় তার মেয়ের জন্য কিছু খেলনা কিনতে। এই দোকানটি ছিল মহারাজার বাড়ির একদম সামনে। মহারাজার দোকান থেকে তার স্ত্রীকে খেলনা দেখাচ্ছিল যে কোনটা নেওয়া যায়। আর তখনই হঠাৎ করে রাস্তায় থাকা একটা ট্রাক ব্রেক ফেল করে আর মহারাজার বাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করে। পুরো ঘটনাটা মহারাজার চোখের সামনেই ঘটে। মহারাজা হতবাক হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে মহারাজার স্ত্রী মারা যায়, কিন্তু তার মেয়ে বেঁচে যায়। মহারাজা অনেক ভেঙে পড়লেও তার মেয়ের কথা ভেবে নিজেকে শক্ত রাখে। তারপর থেকে মহারাজা তার মেয়েকে একাই বড় করে তোলে। তারপর অনেক বছর পার হয়ে যায়। আমরা মহারাজার মেয়ে জ্যোতিকে দেখি। জ্যোতি খেলাধুলা অনেক পছন্দ করত, কিন্তু পড়াশোনায় তার একদম মন ছিল না। এজন্য স্কুলের টিচাররা তাকে সবসময় শাস্তি দিত। তবে তার স্কুলে আসিফা নামের একজন টিচার ছিল। সে জ্যোতিকে অনেক ভালোবাসত। আসিফা জ্যোতিকে খেলাধুলায় সবসময় অনেক উৎসাহিত করত। অন্যদিকে আমরা মহারাজাকে দেখি। মহারাজার বাড়িতে এখন 3 জন ফ্যামিলি মেম্বার, মহারাজা, জ্যোতি আর লক্ষ্মী। তবে এই লক্ষ্মী কে সেটা আমরা আরও একটু পরে জানতে পারবো। আমরা এটাও দেখি মহারাজা এখন নিজেই একটা সেলুনের মালিক। যাই হোক, একদিন মহারাজা দেখে তার মেয়ে জ্যোতির অনেক মন খারাপ। সে জ্যোতির কাছে জানতে চায় কি হয়েছে। জ্যোতি জানায় তার স্কুলের প্রিন্সিপাল তাকে বিনা কারণে বকা দিয়েছে। তখন মহারাজা একটু রেগে যায়, কারণ সে তার মেয়েকে নিজের চাইতেও বেশি ভালোবাসত। পরের দিন মহারাজা স্কুলে যায় আর প্রিন্সিপালকে বলে তার মেয়েকে সরি বলতে। মহারাজার কথা শুনে প্রিন্সিপাল অনেক রেগে যায়। তখন আসিফা ম্যাডাম আরেকজন ছেলেকে নিয়ে আসে। মূলত এই ছেলেটার করা অন্যায়ের জন্যই জ্যোতিকে প্রিন্সিপাল বকা দিয়েছিল। তখন প্রিন্সিপাল বলে যা হওয়ার হয়ে গিয়েছে, তোমরা সবাই এখন চলে যাও। কিন্তু মহারাজা বলে আগে সরি বলুন। প্রিন্সিপাল রেগে গিয়ে গার্ডকে বলে তাকে বের করে দিতে, কিন্তু মহারাজা একটা হাতল ধরে দাঁড়িয়ে পড়ে। সবাই অনেক চেষ্টা করার পরে মহারাজাকে এক পরিমাণ চুলও নাড়াতে পারে না। তখন প্রিন্সিপাল একটু ভয় পেয়ে যায় আর জ্যোতির কাছে সরি বলে। তারপর মহারাজা জ্যোতিকে নিয়ে চলে আসে। তারপর একদিন জ্যোতি মহারাজাকে জানায় তাকে খেলার জন্য অন্য শহরে যেতে হবে। তখন মহারাজা জ্যোতিকে গাড়িতে তুলে দিয়ে আসে। তারপর আমরা দেখি রাতের বেলা মহারাজা তার সেলুন বন্ধ করে বাড়িতে যায়। বেশ কিছুক্ষণ পর আমরা দেখি মহারাজা তার বাড়ির মধ্যে মাটিতে পড়ে আছে। আশেপাশের জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। দেখেই বোঝা যাচ্ছিল কেউ হয়তো ভাঙচুর করেছে। তখন একটা সাপ মহারাজার ওপর দিয়ে চলে যায়, কিন্তু মহারাজার কোনো হুঁশ ছিল না। তখন কিছু একটা ওপর থেকে নিচে পড়লে সেটা শব্দে মহারাজা জেগে ওঠে। অন্যদিকে আমরা একজন লোকাল কাউন্সিলরকে দেখি। সে একটা গাড়ির গ্যারেজে এসে গ্যারেজ মালিকের ওপর চিল্লাচিল্লি শুরু করে দেয়। কাউন্সিলর বলে গত সপ্তাহে আমি এখান থেকে আমার গাড়ি ঠিক করেছিলাম। গাড়িতে আমার সানগ্লাস ছিল, সেটা খুঁজে পাচ্ছি না। সানগ্লাসটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ ওটা আমার স্ত্রী আমাকে দিয়েছিল। তোমরা সেটা ফেরত দাও। গ্যারেজ মালিক বলে আমরা সেটা পাইনি। তখন কাউন্সিলর গ্যারেজ মালিককে পেটানো শুরু করে। ঠিক সে সময় সেখানে ধানা নামের একজন লোক আসে। একজন বলে এই ধানায় আপনার গাড়ি ডেলিভারি করে দিয়েছিল। তখন কাউন্সিলর ধানাকেও প্রচণ্ড মারধর করে আর বলে ঠিক সন্ধ্যার মধ্যে আমার সানগ্লাস ফেরত দেবে। তারপর আমরা দেখি সন্ধ্যাবেলায় ওই কাউন্সিলর তার বন্ধুদের নিয়ে একটা বারে গিয়ে মদ খাচ্ছিল। তখন সেখানে ধানা যায় আর কাউন্সিলরের সামনে তার সানগ্লাস ভেঙে ফেলে। তারপর ধানা কাউন্সিলর আর তার বন্ধুদের প্রচণ্ড মারধর করে আর বলে আমাকে আর কখনো মারলে তোর হাত ভেঙে দেবো। আর আপনাদেরকে জানিয়ে রাখি এই ধানা কিন্তু এই মুভির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। যাই হোক, অন্যদিকে আমরা মহারাজাকে দেখি। সে পুলিশ স্টেশনে যায়। মহারাজা পুলিশকে বলে আমার লক্ষ্মীকে খুঁজে পাচ্ছি না, দয়া করে খুঁজে দেন। পুলিশ বলে লক্ষ্মী তোমার কে হয়, স্ত্রী নাকি বোন? মহারাজ পুলিশের কথায় মাথা নেড়ে বলে লক্ষ্মী আমার স্ত্রীও না বোনও না, আসলে লক্ষ্মী হলো একটা স্টিলের ডাস্টবিন। মুভির শুরুতে আমরা দেখেছিলাম মহারাজার বাড়িতে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করেছিল। সেখানে তার স্ত্রী মারা গিয়েছিল, কিন্তু সে সময় একটা স্টিলের ডাস্টবিন ওপর থেকে জ্যোতির ওপরে পড়ে যায়, আর এজন্য সেদিন জ্যোতি বেঁচে গিয়েছিল। তখন থেকে মহারাজা এই স্টিলের ডাস্টবিনকে নিজের সন্তানের মতো ভালোবাসে। যাই হোক, মহারাজার কথা শুনে পুলিশ অনেক রেগে যায় আর মহারাজাকে থানা থেকে বের করে দিতে যায়। কিন্তু মহারাজা থানার একটা হাতল ধরে দাঁড়িয়ে পড়ে আর কিছু পুলিশ তাকে টেনে বের করার চেষ্টা করে। দেখা যায় একটা পর্যায়ে সেই হাতলটা ভেঙে যায়, কিন্তু মহারাজা একটুও নড়ে না। মহারাজা বলে আমার লক্ষ্মীকে খুঁজে না দিলে আমি এখান থেকে যাব না। তখন সবগুলো পুলিশ একটু ভয় পেয়ে যায় আর অপেক্ষা করতে থাকে যে থানার ওসি এসে এটার ব্যবস্থা করবে। অন্যদিকে আমরা একজন চোরকে দেখি। সে একটা বাড়িতে চুরি করছিল। আসলে সে কিছুদিন আগেই চুরি করেছিল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে।
এখন সে পুলিশ অফিসার ভাদ্দারাজনকে দেখাচ্ছে সে চুরিটা কিভাবে করেছিল। একটু পর আমরা জানতে পারি এই চোরটা হলো ভাদ্দারাজনের লোক। ভাদ্দারাজন চুরি হয়ে যাওয়া সোনার গহনাগুলো নকল বানিয়ে সেগুলো মালিককে ফেরত দেয়, আর আসলগুলো নিজের কাছে রেখে দেয়। ভাদ্দারাজন এভাবে অসৎ পথে অনেক টাকা ইনকাম করে। তারপর ভাদ্দারাজন তার থানায় এসে দেখে পুরো থানা ওলটপালট হয়ে গেছে। সে বাকি পুলিশদের থেকে জানার পর মহারাজাকে তার কাছে ডাকে আর তার সমস্যার কথা জানতে চায়। মহারাজা তাকে সব কিছু খুলে বলে। সে বলে, ওই দিন আমি দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসি। বাড়িতে তখন 3 জন লোক লুকিয়েছিল। আমি বাড়ি ঢুকতে তারা আমার ওপর হামলা করে আর লক্ষ্মীকে নিয়ে চলে যায়। ভাদ্দারাজন বলে, ওই ডাস্টবিনের মধ্যে কি এমন ছিল যার জন্য তুমি মিসিং রিপোর্ট লিখিয়েছো? মহারাজা বলে, কিছুই নেই, কিন্তু লক্ষ্মী আমার কাছে অনেক স্পেশাল। তখন ভাদ্দারাজন রেগে গিয়ে মহারাজাকে মারধর করে বের করে দেয়। তারপর মহারাজা আবার থানায় আসে আর ভাদ্দারাজনকে কিছু টাকা দেয় আর বলে, দয়া করে আমার লক্ষ্মীকে খুঁজে দিন। তখন ভাদ্দারাজন অন্য পুলিশদেরকে বলে, ওই ডাস্টবিনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, তা না হলে একজন মানুষ থানায় এসে এসব কেন করবে? আমাদের এই রহস্যটা খুঁজে বের করতে হবে। তারপর পুলিশ লক্ষ্মীকে খোঁজা শুরু করে। অন্যদিকে আমরা সিলভাম নামের একজন ব্যক্তিকে দেখি। সে তার সঙ্গী সাবারিকে নিয়ে একজনের বাড়িতে চুরি করছিল। এরা দুজন অনেক স্মার্ট চোর ছিল। তারা ওই সকল বাড়িগুলোতে চুরি করত যে বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না। একদিন সিলভাম আর সাবারি একটা বাড়িতে চুরি করতে যায়। বাড়িতে একজন মা আর তার মেয়ে ছিল। আমরা দেখি একটা পর্যায়ে সাবারি বাড়ির মেয়েটাকে রেপ করে। তারপর তারা পুরো বাড়িতে আগুন দিয়ে মা এবং মেয়েকে মেরে ফেলে। তারপর আমরা সিলভামের বাড়ি দেখি। বাড়িতে তার স্ত্রী আর তার ছোট্ট একটা মেয়ে ছিল। আমরা জানি সিলভাম কতটা ভয়ানক চোর, কিন্তু বাড়িতে সে সম্পূর্ণ উল্টো ক্যারেক্টারের মানুষ। সে যে চোর এটা তার পরিবারের মানুষ জানে না। বাড়িতে সে অত্যন্ত একজন ভালো মানুষ, মানে পিওর ফ্যামিলি ম্যান। সিলভামের মেয়ের পিঠে একটা ঘা ছিল। সিলভাম প্রতিদিন তার মেয়ের ঘাতে মলম লাগিয়ে দিত, আর সে তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসত। আমরা দেখি মহারাজার বাড়ির ডাস্টবিন অর্থাৎ লক্ষ্মী সিলভামের বাড়িতে, অর্থাৎ সেদিন রাতে মহারাজার বাড়িতে এই সিলভামরাই চুরি করেছিল। অন্যদিকে পুলিশ লক্ষ্মীকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল। তারপর তারা নাল্লা শিবম নামের একজন ইনফরমারের কাছে যায় আর তাকে বলে, এই ডাস্টবিনটা আমাদের খুঁজে দাও। এদিকে মহারাজা প্রতিদিন থানায় গিয়ে বসে থাকে তার লক্ষ্মীর খোঁজ নেওয়ার জন্য, আর পুলিশও তাকে দিয়ে নানা রকম কাজ করিয়ে নেওয়া শুরু করে। এভাবে একদিন মহারাজা থানায় গিয়ে বসেছিল। তখন সেখানে শুরুতে দেখানো ওই গাড়ির গ্যারেজ মালিক যায়। মহারাজা তার কাছে তার সমস্যার কথা জানতে চায়। তখন গ্যারেজ মালিক বলে, ধানা নামের আমার একজন কর্মচারী ছিল, কিন্তু অনেক দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে মহারাজাকে ধানার একটা ছবি দেখায়। ধানার ছবি দেখে মহারাজা কিছু একটা ভাবতে থাকে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাগে। আমরা দেখি ওই লোকাল কাউন্সিলর বারে তার বন্ধুদের সাথে বসেছিল। তখন সেখানে মহারাজা যায় তার সাথে দেখা করতে। আসলে তার বাড়িতে চুরি হওয়ার পর সে একটা গাড়ির স্লিপ খুঁজে পেয়েছিল, আর গাড়িটি ছিল ওই লোকাল কাউন্সিলরের। তখন সেখানে ধানা আসে আর লোকাল কাউন্সিলরকে মারধর করে চলে যায়। তারপর আমরা দেখি মহারাজাও ধানার পিছু নেয়। একটা পর্যায়ে ধানা তার আস্তানায় চলে যায়। সেখানে আরও কিছু লোক ছিল। মহারাজা সেখানে গেলে তারা সবাই মিলে মহারাজাকে মারতে শুরু করে। ধানা মহারাজাকে বলে, তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ আমরা যারা চুরি করেছিলাম তাদের মধ্যে একজন পুলিশের লোক। তখন মহারাজা সবাইকে মেরে ধানা শার্ট খুলে ফেলে আর পিঠে চেক দেয় কোনো কাটা চিহ্ন আছে কিনা। আসলে মহারাজার বাড়িতে যারা চুরি করেছিল তাদের একজনের পিঠে একটা কাটা দাগ ছিল, আর মহারাজা এটা জানতো, কিন্তু সে দেখে ধানার পিঠে কোনো দাগ নেই। একটু পরে সুযোগ বুঝে ধানা পালানোর চেষ্টা করে। তখন মহারাজা ধানার গলা কেটে তাকে মেরে ফেলে, আর এজন্যই ধানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। আমরা বুঝতে পারি মহারাজা থানায় শুধুমাত্র লক্ষ্মীকে খুঁজতে আসেনি। ধানা বলেছিল তাদের মধ্যে একজনের পুলিশের লোক আছে, এজন্য মহারাজা থানায় আসে সেই পুলিশ অফিসারকে খোঁজার জন্য। তারপর আমরা সেই লোকাল কাউন্সিলরকে দেখি। সে থানায় আসে আর ধানাকে নিয়ে মামলা করে, কারণ সে তাকে প্রচুর মারধর করেছে। লোকাল কাউন্সিলর বলে, সেদিন একজন লোক এসে ধানার বিষয়ে খোঁজখবর নিয়েছিল, কিন্তু কাউন্সিলর তার নাম বলতে পারে না। মূলত কাউন্সিলর মহারাজার কথা বলছিল। অন্যদিকে আমরা নাল্লা শিবামার একজন পুলিশ অফিসারকে দেখি। তারা একজনের কাছে এসে লক্ষ্মীর ছবি দেখে বলে, এটার মতো দেখতে একটা ডাস্টবিন বানিয়ে দাও। আসলে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে তারা ওই একই রকম দেখতে একটা ডাস্টবিন বানিয়ে মহারাজাকে ফেরত দেবে। অন্যদিকে আমরা সিলভামকে দেখি। 2 দিন পর তার মেয়ের জন্মদিন ছিল, এজন্য সে তার মেয়েকে একটা সোনার চেইন উপহার দিতে চায়। সিলভাম আর তার স্ত্রী সোনার দোকানে যায়। তারা একটা চেইন অর্ডার দিয়ে চলে আসে। চেইনে একটা বাচ্চার 2টা পায়ে ছাপের চিহ্ন ছিল। যাই হোক, 2 দিন পর সিলভাম দোকান থেকে চেইনটা নিয়ে মহারাজার সেলুনের দোকানে যায় সেভ করতে। সেভ করার একটা পর্যায়ে মহারাজা দেখে তার ট্রিমারে ব্যাটারির চার্জ শেষ, এজন্য সে পাশের দোকানে যায় ব্যাটারি নিয়ে আসতে। তখন সিলভামের কাছে সাবারি ফোন দেয়। সে বলে, আমাদের চুরির বিষয়ে পেপারে খবর বেরিয়েছে, যদিও পুলিশ বলছে চুরি করছে অন্য শহরের চোর, কিন্তু তাও আমার ভয় করছে। সিলভাম বলে, চিন্তা করিস না,
আমরা কোনো প্রমাণ রেখে আসিনি। তখন শিলবাম দেখে তার পিছনে মহারাজা দাঁড়িয়ে আছে, কিন্তু মহারাজা এমন ভান ধরে যেন সে কিছুই শোনেনি। তারপর শিলবাম তাড়াহুড়ো করে সেভ করে চলে আসে, কিন্তু তাড়াহুড়োয় সে তার মেয়ের জন্য কেনা চেনটা মহারাজার দোকানে রেখে আসে। শিলবামের বাড়িতে আমরা দেখি অনেক সুন্দর করে তার মেয়ের জন্মদিনে উৎসব পালন করা হচ্ছিল। শিলবাম বাড়িতে যাওয়ার পর বুঝতে পারে সে চেনটা সেলুনের দোকানে ফেলে রেখে গেছে। এজন্য সে সাবারিকে ডাকে আর বলে, চল সেলুন থেকে চেনটা ফেরত নিয়ে আসি। অন্যদিকে মহারাজা দেখে তার দোকানে চেনটা পড়ে আছে। সে বুঝতে পারে এটা শিলবামের, কারণ সে দোকানে বসে তার স্ত্রীর সাথে কথা বলছিল, যেখান থেকে মহারাজা জানতে পারে আজ শিলবামের মেয়ের জন্মদিন। তখন সে শিলবামের বাড়ির অ্যাড্রেস জেনে চেইনটা নিয়ে শিলবামের বাড়িতে আসে ফেরত দিতে। এদিকে বাড়ির বাইরে তখন সাবারি আর শিলবাম প্রস্তুতি নিচ্ছিল বের হওয়ার জন্য। তখন সাবারি দেখে মহারাজার পিছনে পুলিশ আসছে। শিলবাম ভাবে হয়তো মহারাজাই তার কথা শুনে পুলিশকে ডেকে নিয়ে এসেছে। পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করতে গেলে সাবারি পুলিশের দিকে গুলি চালাতে যায়। তখন পুলিশ সাবারিকে মেরে ফেলে। সবকিছু দেখে শিলবামের স্ত্রী হতবাক হয়ে যায়। শিলবামের স্ত্রী বলে, আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। শিলবাম প্রচণ্ড ভেঙে যায়। সে ভাবে সব কিছু মহারাজার জন্য হয়েছে। এজন্য সে প্রতিজ্ঞা করে জেল থেকে বের হয়ে এসে মহারাজাকে দেখে নেবে। আর তারপর সিন প্রেজেন্টে আসে। আমরা দেখি মহারাজা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। আসলে শিলবাম আর মহারাজার এই স্টোরিগুলো অতীতের স্টোরি ছিল, সেগুলোই আমাদেরকে দেখানো হচ্ছিল। তারপর আমরা দেখি পুলিশ নকল একটা ডাস্টবিন বানিয়ে ফেলে। তারপর সেটাতে পাথর দিয়ে ঘষে নেয় যাতে ডাস্টবিনটা দেখতে পুরাতন মনে হয়। তখন একজন পুলিশ ভারদারাজনকে বলে, কিন্তু মহারাজা যদি জানতে চায় চোর কিভাবে চুরি করেছে, তার কি উত্তর দেবে? তখন ভারদারাজন বলে, তাহলে একজনকে চোরের অভিনয় করতে হবে। তারা নাল্লা শিবমকে বলে চোরের অভিনয় করতে, কিন্তু সমস্যা হচ্ছে নাল্লা শিবম জানতো না যে চুরিটা কিভাবে হয়েছে। তখন ভারদারাজন মহারাজাকে ফোন দিয়ে পুরো ঘটনা আবার বলতে বলে, আর মহারাজা বলা শুরু করে। সে বলে, সেদিন রাতে আমি দোকান থেকে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করছিলাম। কিন্তু এখানেই পুরো সিনেমার আসল টুইস্ট দেখানো হয়। আসলে সেদিন মহারাজা না, তার মেয়ে জ্যোতি তার স্পোর্ট কম্পিটিশন শেষ করে বাড়ি ফিরে এসেছিল। সে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করছিল। তখন আমরা দেখি সেখানে নাল্লা শিবম, ধানা আর শিলবাম যায়। শিলবাম জেল থেকে বের হয়ে মহারাজার বাড়িতে গিয়েছিল প্রতিশোধ নিতে, কিন্তু তখন সেখানে তার মেয়ে ছিল। তারা তিনজনের জ্যোতিকে নির্মমভাবে রেপ করে। মহারাজা সে সময় একটা জুতার দোকানে যায় তার মেয়ের জন্য জুতা কিনতে। এদিকে তারা মহারাজার জন্য বাড়িতে অপেক্ষা করে। তখন ধানা সবাইকে বলে, এখানে বসে থাকাটা ঠিক হবে না। তারপর তারা সবাই চলে আসে। আর এই পুরো ঘটনাটা মহারাজা পুলিশকে একটু ঘুরিয়ে বলে, মানে তার মেয়ের রেপ হওয়ার বিষয়টা ঘুরিয়ে এবং তার মেয়ের জায়গায় নিজেকে রেখে পুলিশকে নিজের মতো একটা ঘটনা বলে। কিন্তু পুরো ঘটনাটা শুনে নাল্লা শিবম ঘাবড়ে যায়। সে বুঝতে পারে সেদিন রাতে তারা তিনজন মিলে মহারাজার মেয়েকেই রেপ করেছিল। এখন মহারাজা এই ডাস্টবিনের নাটক করে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। সে শিলবামকে ফোন করে সবকিছু খুলে বলে। শিলবাম বলে, ভয় পাওয়ার কিছুই নেই, তুমি পুলিশের কথা মতো অভিনয় করো, বাকিটা আমি দেখে নেব। তারপর সিন আবারও সেদিন রাতে চলে যায়। আমরা দেখি মহারাজা তার মেয়ের জন্য জুতা কিনে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে দেখে তার মেয়েকে রেপ করা হয়েছে। সে অনেক ভেঙে পড়ে। তারপর তার মেয়ের জ্ঞান ফিরলে সে মহারাজাকে সবকিছু খুলে বলে। জ্যোতি বলে, আমি তাদের মুখ দেখিনি, কিন্তু তাদের একজনের পিঠে কাটা দাগ ছিল। জ্যোতি মহারাজাকে আরও বলে, তুমি আমাকে একবার তাদের সামনে নিয়ে যাও, আমি শুধু জানতে চাই আমি তাদের কি ক্ষতি করেছিলাম। আর এজন্য মহারাজা তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল। তারপর সিন আবারও প্রেজেন্টে আসে। আমরা দেখি ভারদারাজন, একজন পুলিশ আর নাল্লা শিবম মহারাজার বাড়িতে যায়। তারা মহারাজাকে ওই নকল ডাস্টবিনটা ফেরত দেয়। তারপর তারা নাল্লা শিবমকে বলে, কিভাবে চুরি করেছিলি দেখা। নাল্লা শিবম অভিনয় করে দেখিয়ে দেয় সে কিভাবে চুরি করেছিল। তখন ভারদারাজন মহারাজাকে বলে, এখন বলো একে কিভাবে শাস্তি দেওয়া যায়। মহারাজা বলে, আমি আমার লক্ষ্মীকে ফেরত পেয়েছি, এখন আমার আর কোনো অভিযোগ নেই। তারপর মহারাজা নাল্লা শিবমকে জড়িয়ে ধরে তার পিঠ চেক দিয়ে দেখে তার পিঠে একটা কাটা দাগ রয়েছে। সে বুঝে যায় এই তার মেয়েকে রেপ করেছিল। মহারাজা তাকে বলে, এমন কাজ করতে তোমার লজ্জা লাগে না? নাল্লা শিবম বলে, ভুল করে হয়ে গিয়েছে, আর কোনোদিন করবো না। মহারাজা ভারদারাজনকে বলে, আমার আর কোনো অভিযোগ নেই, আসলে মহারাজা চাচ্ছিল পরে একে দেখে নেবে। তখন ভারদারাজন বলে, আমাদের কি ভেবেছো, আমরা কিছুই জানি না। আসলে মহারাজা থানায় আসার পরে ভারদারাজন বুঝতে পারে এখানে অন্য রহস্য আছে। তারপর তারা খোঁজ নিয়ে পুরো ঘটনা জানতে পারে, মানে জ্যোতির রেপ হওয়ার পুরো ঘটনা। তারপর ভারদারাজন মহারাজাকে একটা ছুরি দিয়ে বলে, এখন তোমার যা ইচ্ছা করতে পারো, তার জন্য কোনো পুলিশ কেস হবে না। তারপর তারা বেরিয়ে যায়। আর মহারাজা নাল্লা শিবমের কাছ থেকে শিলবামের লোকেশন জেনে নাল্লা শিবমকে মেরে ফেলে। শিলবাম এখন একটা কোম্পানির কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করত। মহারাজা সেখানে গিয়ে শিলবামের লোকদের প্রচণ্ড মারধর করে। তারপর মহারাজা শিলবামের মধ্যে প্রচণ্ড ফাইট হয়। একটা পর্যায়ে মহারাজা শিলবামের 2 পা ভেঙে ফেলে। তখন শিলবাম বলে, আমি তো সুস্থ হয়ে যাব, কিন্তু আমি তোর মেয়েকে রেপ করেছি, তুই কোনোদিন ঠিক হতে পারবি না, আর তোর মেয়েও পারবে না। তখন সেখানে আসিফা ম্যাডাম মহারাজার মেয়ে জ্যোতিকে নিয়ে আসে।
জ্যোতি শিলবামকে বলে, আমি কি অন্যায় করেছিলাম, কেন আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন? আপনার সোনা লাগতো তাই না? তারপর জ্যোতি তার ব্যাগ থেকে কিছু সোনার গহনা বের করে শিলবামকে দেয়। কিন্তু গহনাগুলো দেখে শিলবাম শক খেয়ে যায়, কারণ সে দেখে ওই গহনার মধ্যে তার নিজের মেয়ের জন্য কেনা সেই গলার চেইনটা ছিল। তারপর আবার ফ্ল্যাশব্যাকে গিয়ে এই সিনেমার সবচেয়ে বড় এবং শকিং টুইস্ট দেখানো হয়। আমরা দেখি মহারাজা সেদিন শিলবামকে চেইনটা দিতে পারিনি, এজন্য সে আর তার স্ত্রী পরে শিলবামের স্ত্রীর কাছে যায় চেইনটা ফেরত দিতে। কিন্তু শিলবামের স্ত্রী বলে, এটা আমরা নিতে পারবো না, আপনারা দয়া করে এটা করে মন্দিরে দিয়ে দিন। তখন মহারাজার সামনের দোকানে যায় শিলবামের মেয়ের জন্য একটা খেলনা কিনতে, আর তারপরে ওই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে মহারাজার স্ত্রী, মেয়ে আর শিলবামের স্ত্রী মারা যায়। শুধুমাত্র শিলবামের মেয়ে ওই ডাস্টবিনের জন্য বেঁচে যায়। আর এতদিন ধরে মহারাজা শিলবামের মেয়েকেই নিজের মেয়ের মতো করে বড় করে তুলেছে, অর্থাৎ শিলবাম মহারাজার ওপর প্রতিশোধ নিতে গিয়ে তার নিজের মেয়েকেই রেপ করেছিল। তারপর মহারাজা তার মেয়েকে নিয়ে চলে আসতে থাকে। শিলবাম জ্যোতির পিঠে একটা দাগ দেখতে পায়, তার মনে পড়ে তার মেয়ের পিঠে এমন একটা ঘা ছিল। সে মহারাজার পায়ে পড়ে জানতে চায় এটা তার মেয়ে কিনা। মহারাজা বলে, হ্যাঁ, তবে সে এখন থেকে আমার মেয়ে। তারপর মহারাজা চলে আসে। শিলবাম নিজের করা ভুলে কাঁদতে কাঁদতে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, একটা চিরন্তন সত্য হলো, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনি কোনো পাপ করলে সেটা ফল আপনাকে ভোগ করতেই হবে। আজকের আয়োজন এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।